আমি বাহিরে গিয়া জিয়াউর রহমানকে তাড়াতাড়ি বললাম, আপনাকে বোধহয় ওখানে গিয়ে বন্দি করা হবে, নেওয়ার পরে অথবা হত্যা করা হবে, ইশারা করলাম। জিয়াউর রহমান ইশারায় আমাকে বললেন। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা কয়েকবার এই বিষয়টি এনেছি এবং আপনিও বিভিন্ন সময় বলেছেন বর্তমান প্রজন্মের যারা আছেন তাদের জন্য আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে 1971 সালের 25শে মার্চ রাতের যে বিদ্রোহ চট্টগ্রামে আপনাদের, সেখান থেকে স্বাধীনতার ঘোষণার যে বিষয়টি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান প্রজন্মকে জানানোর জন্য একটি দলিল হিসেবে। আপনি প্রত্যক্ষদর্শী। আমি লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, রনকেলি বাড়ি, গোলাপগঞ্জ, সিলেট। তিনি আমার প্রথম অধিনায়ক। ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট আমার প্রথম অধিনায়ক না, তিনি আমার দ্বিতীয় অধিনায়ক। তিনি আমার অধিনায়ক ছিলেন, তার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি, আমি এবং তৎকালীন মেজর জিয়া, আমরা তিনজনে মিলে বিদ্রোহের পরিকল্পনা করি। এই পরিকল্পনা হয় ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের শেষের দিকের থেকে নিয়ে। এটা আরো পাকাপোক্ত হয় যখন বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তোমরা সেটা নিয়ে প্রস্তুত থাকো। আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে পাবো। জনগণ এখন প্রস্তুত। বঙ্গবন্ধু সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। আমরা এই সুযোগটা কাজে লাগাই পাকিস্তানিরা যখন ঢাকায় আক্রমণ শুরু করলো, আওয়ামী লীগের কোনো নেতা বাইর হয় নাই ঘর থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাসাকার করলো, রাজারবাগ দখল করে নিল, বিডিআর দুপুর 1টার মধ্যে দখল করে নিল এবং টেলিফোন এক্সচেঞ্জ দখল করে নিল, রেডিও স্টেশন দখল করে নিল। এগুলির কোনো প্রতিবাদ আওয়ামী লীগের পক্ষ থেকে হয় নাই। চট্টগ্রামে 8ম বেঙ্গল রেজিমেন্ট ক্যান্টনমেন্টের বাইরে ছিল। কর্নেল এম.আর. চৌধুরী ক্যান্টনমেন্টের ভিতরে ছিল বিধায় তাকে রাত্রে হত্যা করা হলো। এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাঙালি সৈন্য বলতে তেমন কোনো প্রশিক্ষিত সেনা সদস্য ছিল না। ওখানে ছিল রিক্রুট ট্রেনিং সেন্টার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, অর্থাৎ বেঙ্গল রেজিমেন্টে যারা সেনা তৈরি করে প্রস্তুত করে ট্রেনিং সেন্টার ছিল। ওখানে এম.আর. চৌধুরী সাহেব ছিলেন চিফ ইন্সট্রাক্টর। তাকে রাত্রের প্রথম প্রহরে হত্যা করা হলো। আমরা যখন জানতে পারলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্টে গোলমাল শুরু হলো এবং ঢাকা থেকে একজন লোক পলায়ে গিয়ে আমাদেরকে সংবাদ দিল ঢাকাতেও দুপুর 1টার পরেই গোলমাল শুরু হয়েছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম বিদ্রোহ করব। জিয়াউর রহমান সওয়াত জাহাজের জন্য তার দায়িত্ব পড়লো। তখনও পর্যন্ত আমরা যে বিদ্রোহ করব এটা সিদ্ধান্ত হয় নাই। তাকে দায়িত্ব দিল লেফটেন্যান্ট কর্নেল এম.আর. জঞ্জুয়া। এম.আর. জঞ্জুয়া এবং তৎকালীন মেজর শওকত ছিল সওয়াত জাহাজ, ওখান থেকে গোলা বালুদ খারাজ করার জন্য সাহায্য করার কাজে লিপ্ত ছিল। তারা চলে আসলো রাতে 10টার মধ্যে। আমি জিয়াউর রহমানকে গিয়ে বললাম, তিনি দায়িত্বরত ছিলেন 16 শহরে কোকা-কোলা ফ্যাক্টরির কাছে। ডিউটি অফিসার হিসাবে আমার একটা সুযোগ ছিল, আমার মুভমেন্টটা ফ্রি ছিল, আমি যেখানে ইচ্ছে একটা গাড়ি নিয়ে যেতে পারতাম। আমার সাথে দ্বিতীয় একজন ডিউটি অফিসার ছিল পাকিস্তানি, লেফটেন্যান্ট হুমায়ুন। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, দুজন ডিউটি অফিসার একসাথে কাজ করে না। সুতরাং দুজন ডিউটি অফিসার যখন দেখলাম তখন আমার মনে কোনো সন্দেহ ছিল না ঘটনাটা আজকে রাত্রে ঘটতে যাচ্ছে। আমি জিয়াউর রহমানের কাছে দৌড়ে গেলাম, উনাকে বললাম আপনি তাড়াতাড়ি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে আসেন, এসে আজকে এই রাত্রে বিদ্রোহ করতে হবে, কারণ পাকিস্তানিরা বোধহয় আজকে আক্রমণ করবে। তিনি ফিরে আসলেন, আসে ঘরে গেলেন। প্রথমে ঘরে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে শুনতে পেলেন জঞ্জুয়া সাহেব চট্টগ্রাম বন্দর থেকে টেলিফোন করেছেন জঞ্জুয়ার স্ত্রীকে, জঞ্জুয়ার স্ত্রী টেলিফোন করেছেন বেগম জিয়াকে, অর্থাৎ মহিলাদের মাধ্যমে খবর আদান প্রদান হচ্ছে। এটা সামরিক বাহিনীতে কখনো ছিল না। জঞ্জুয়ার উচিত ছিল আমাকে সংবাদ দেওয়া, আমি ডিউটি অফিসার দায়িত্বে, আমার কাছে টেলিফোন করার কথা ছিল, আমাকে টেলিফোন না করে তার স্ত্রীকে টেলিফোন করলো। তার স্ত্রী প্রেসিডেন্ট জিয়ার স্ত্রীকে টেলিফোন করলো। সংবাদটা ছিল কি, জিয়াকে অনতি বিলম্বে চট্টগ্রাম বন্দরে আসতে হবে। এই পর্যায়ে জিয়াউর রহমান তাড়াতাড়ি করে তিনি আসলেন ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে। আমি এরকম মূল সিটে বসা ছিলাম, আমার সম্মুখে একটা তিনি বসলেন।
আমরা দুজনে আলাপ আলোচনা করতেছিলাম, হঠাৎ দেখলাম পিছনে দিয়ে ঢুকলো জঞ্জু এবং মেজর জেনারেল শওকত, লেফটেন্যান্ট জেনারেল শওকত, তৎকালীন মেজর শওকত। জঞ্জু এসে বললেন যে তোমরা এখানে কি ষড়যন্ত্র করছো, জিয়া তুমি এখন ওই বাইরে হও, বেরিয়ে চট্টগ্রাম বন্দরের জন্য রওনা হও। তিনি আসার সময় নেভির একটা গাড়ি নিয়ে আসলেন, নেভির 11 জন সদস্য ছিল। পরে জানতে পারলাম 11 জনের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রাম পটিয়ায়, আর 10 জন ছিল পাঞ্জাবি। জঞ্জুয়া সমগ্র পাঞ্জাবিদের নেতৃত্বে জিয়াউর রহমানকে পোর্টে নেওয়ার ব্যবস্থা করে আসলেন এবং জিয়াউর রহমানকে গাড়িতে বসানোর জন্য নিয়ে গেলেন। আমি বাহিরে গিয়া জিয়াউর রহমানকে তাড়াতাড়ি বললাম, আপনাকে বোধহয় ওখানে গিয়ে বন্দি করা হবে, নেওয়ার পরে অথবা হত্যা করা হবে, ইশারা করলাম। জিয়াউর রহমান ইশারায় আমাকে বললেন, তুমি আমাকে লিখিতভাবে দাও। তখন আমি উনাকে বললাম, ইশারা করে লিখিতভাবে দেওয়ার সময় নাই। জঞ্জুয়া সাহেব দাঁড়িয়ে থেকে জিয়া সাহেবকে রওনা করাই দিলেন। তখনও পর্যন্ত যেহেতু আমরা সিদ্ধান্ত নিই নাই বিদ্রোহ করার, জিয়াউর রহমানের কিছু করার ছিল না। 5 মিনিট 10 মিনিট পরে আমি সিদ্ধান্ত নিলাম, যখন জঞ্জুয়া ঘরে চলে গেল, মেজর শওকত অফিসার ম্যাচে চলে গেল, তখনই আমি সিদ্ধান্ত নিলাম বিদ্রোহ করতে হবে। আমার নায়েব সুবাদার ছিল হামিদ, আব্দুল হামিদ, যশোর বাড়ি, কিউএমজির আন্ডারে তিনি কাজ করতেন। তাকে বললাম, তুমি তাড়াতাড়ি করে সেনা সদস্যদেরকে অস্ত্র দাও, কোথার থেকে অস্ত্র নাও, গোলা বারুদ নাও, এবং তাদেরকে সজ্জিত করে আমার উপরের তলায় তাদেরকে রেডি রাখো। আরেকজনকে আমি জিয়াউর রহমানকে আনার জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম একটা জিপ নিয়ে। জিয়াউর রহমানকে গিয়ে দেওয়ানহাট ওভার ব্রিজ, বর্তমানে যেটা আছে, ওভার ব্রিজের ওখানে পেল, ব্যারিকেডের কাছে, এবং আমার সংবাদটা দিল যে আপনাকে ফিরে যেতে হবে, ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে, চট্টগ্রাম ক্যান্টনমেন্টে গোলমাল শুরু হয়ে গেছে, যে কোনো সময় অষ্টম বেঙ্গলকে আক্রমণ করবে। জিয়াউর রহমান ফিরে আসলেন, আমি তাকে বাইরে রিসিভ করলাম। তিনি সাথে সাথে নেভির যে সদস্যরা ছিল তাদেরকে গ্রেফতার করলেন। জিয়াউর রহমান আসার পূর্বেই আমি হুমায়ুনকে গ্রেফতার করলাম, লেফটেন্যান্ট আজমকে গ্রেফতার করলাম। অফিসার ম্যাচে ছিল ক্যাপ্টেন আহমদ আলী, ক্যাপ্টেন আহমদ আলীকে গ্রেফতার করলাম। আহমদ আলীকে গ্রেফতার করার জন্য হাবিলদার আজিজ, যিনি অফিসার ম্যাচের দায়িত্বে ছিল, বরিশাল বাড়ি, হাবিলদার আজিজকে দিয়ে আহমদ আলীকে গ্রেফতার করলাম। অর্থাৎ 3 জন পাঞ্জাবি অফিসারকে গ্রেফতার করে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে আসলাম। জিয়াউর রহমান যখন আসলো 3 জন তখন গ্রেফতার ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জুয়াকে গ্রেফতার করার দায়িত্ব ছিল আমার উপরেই। তখন জিয়াউর রহমানকে বললাম, আমি যদি এই পর্যায়ে জঞ্জুয়াকে গ্রেফতার করতে যাই তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কারণ সেনাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, এক জায়গায় একত্র করে একটা ভাষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। সুতরাং আপনি যান, জঞ্জুয়াকে নিয়ে আসেন, আসার পথে আপনি শওকতকে নিয়ে আসবেন। শওকত তখন ম্যাচে ঘুমাচ্ছিল, তাকে বারবার টেলিফোন করছিলাম, আমি পাচ্ছিলাম না। শওকতকে, জিয়াউর রহমান আসার পথে জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসার পথে শওকতকেও নিয়ে আসা হলো। তাহলে জঞ্জুয়া, আহমদ আলী, লেফটেন্যান্ট আজম, লেফটেন্যান্ট হুমায়ুন। আমাদের অফিসার মেসের সামনে ছিল বিডিআর অফিসার মেস। হঠাৎ আজিজ এসে দৌড়ে বলল, স্যার, মেজর হামিদ এবং ক্যাপ্টেন নজর 5 মিনিট আগে এসেই তাদের মেসে ঢুকেছে। আমি তখন তাকে বললাম যে এখানে সেনা প্রস্তুত আছে, 12 জন সেনা সদস্য নাও, নিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। ক্যাপ্টেন নজর এবং মেজর হামিদ প্রেসিডেন্ট জিয়ার কোর্সমেট, তাদেরকেও গ্রেফতার করে নিয়ে আসা হলো। তাহলে অষ্টম বেঙ্গলের সব পাঞ্জাবি অফিসারকে গ্রেফতার করা হলো যারা উপস্থিত ছিল, বাকিরা পশ্চিম পাকিস্তানে ছিল, তৎকালীন পশ্চিম পাকিস্তানে। বিডিআর এর 2 জনকে আমরা গ্রেফতার করলাম এবং জিয়াউর রহমান বলল সবাইকে একত্র করো এক জায়গায়, কারণ তখনও পর্যন্ত নেতৃত্বটা আমার হাতেই ছিল। মধ্যখানে একটা খোলা জায়গা ছিল, খোলা জায়গায় গিয়ে আমি সবাইকে, ব্যাটালিয়নকে একত্র করলাম, একটা প্যারেডের মতো সবাইকে অ্যাটেনশন করালাম, সেলিউট করে প্রেসিডেন্ট জিয়াকে প্যারেড হস্তান্তর করলাম। প্যারেড হস্তান্তর করে তিনি একটা ড্রামের উপরে, কোনো উঁচু জায়গা ছিল না, একটা ড্রাম সোজা করলাম, ড্রামের উপরে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি আমার ডান হাত ধরে 2 জনের হাত একসাথে করে তিনি বললেন, এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ করলাম এবং বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আপনারা সবাই বাহিরে, কোয়ার্টার গার্ডের বাইরে একত্র হন
এখান থেকে সরে আমরা অন্যত্র যাব। বাইরে আমরা সবাই গোলা বারুদ নিয়ে একত্র হলাম। ইতিমধ্যে কিছু কিছু লোক পলায়ে গেল, এটা নিঃসন্দেহে বলা যায়। সবাই যে আমাদের সাথে ছিল এটা ধরে নেওয়া যায় না। তৎকালীন মেজর শওকতকে আমরা দায়িত্ব দিলাম, আপনি চট্টগ্রাম শহরে যান, আওয়ামী লীগের সাথে আপনার ভালো সম্পর্ক, আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে বলেন অষ্টম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, আপনারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। তাদেরকে সংবাদ পৌঁছে দেওয়া হলো। আমরা চলে গেলাম বোয়ালখালী নামক একটা জায়গায়, করেলডাঙ্গা পাহাড়ে, কারণ আমরা এয়ারক্রাফটের থেকে বম্বিং এর আশা করেছিলাম পাকিস্তানিদের পক্ষ থেকে। সুতরাং একটা নিরাপদ জায়গায় গিয়ে পরিকল্পনা করা প্রয়োজন ছিল। সেখানে একটা, এখনো আমার স্মরণ আছে, ছোট একটা চড়া ছিল। গ্রামের লোকেরা আমাদেরকে টমেটোর চাটনি এবং গরম গরম ভাত দিল, অন্য কোনো সবজি বা মাছ গোস্ত কিছুই ছিল না। শুধু টমেটোর চাটনি দিয়ে দুপুরবেলা খাওয়াটা সারলাম, সন্ধ্যার খাওয়াটা সারলাম। প্রেসিডেন্ট জিয়া সবাইকে বললো আপনারা উজু করে আসেন। ওই ছড়াতে গিয়া সেনাবাহিনীর সদস্যরা অষ্টম বেঙ্গলের সবাই উজু করে আসলেন। তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করলেন, বাংলাদেশের প্রতি আনুগত্য এবং নিজের জীবন বিনিময়ে বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই বলে সেনা সদস্যদেরকে আমরা 6 ভাগে বিভক্ত করলাম। মেজর শওকতের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর, ক্যাপ্টেন হারুনের নেতৃত্বে চট্টগ্রাম, যেটা ডিসি হিল বলে, ডিসি হিলের উপরে, শমশের মুবির নেতৃত্বে মেডিকেল কলেজ, খালেকুজ্জামানের নেতৃত্বে চকবাজার, ক্যাপ্টেন সাদেকের নেতৃত্বে সীতাকুণ্ড। এইভাবে আমরা বিভক্ত করলাম। বিভক্ত করার মূল উদ্দেশ্য ছিল, আমরা যদি এক জায়গায় থাকি আমাদেরকে ধ্বংস করা পাকিস্তানিদের পক্ষে সহজ। 8 ভাগে যদি বিভক্ত হই তাহলে তারা আমাদের প্রকৃত সংখ্যাও জানতে পারবে না এবং তাদেরকে 6টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে। আলটিমেটলি পাকিস্তানিদেরকে আমাদের সাথে চট্টগ্রাম শহরে 6টা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। সর্বশেষ যুদ্ধটা হয়েছে কালুরঘাটে। সেটাতে যাওয়ার আগে আমি বলি, তখন আমরা চিন্তা করলাম অন্যান্য বেঙ্গল রেজিমেন্টের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। তৎকালীন মেজর 4th বেঙ্গলে খালেদ মোশাররফ, তিনি পাকিস্তান থেকে এসেছিলেন এবং তার গাড়িটা জাহাজে করে আসছিল। এই গাড়ি নেওয়ার জন্য তিনি চট্টগ্রাম গিয়েছিলেন এবং গাড়ি নেওয়ার পরে তিনি সেই গাড়ি ড্রাইভ করে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট 16 শহরে আসছিলেন। আমার সাথে জিয়াউর রহমানের সাথে তার কথা হয় এবং খালেদ মোশাররফকে আমি বললাম আপনি তাড়াতাড়ি কুমিল্লা ফিরে যান, 4th বেঙ্গলকে নিয়ে রেডি হন। 4th বেঙ্গল আমার প্যারেন্ট ব্যাটালিয়ন, অর্থাৎ সর্বপ্রথম ব্যাটালিয়ন 4th বেঙ্গল আমি যোগদান করি জয়দেবপুরে। উনাকে বললাম যে 4th বেঙ্গলকে নিয়ে আপনি, শেষ করছি, 4th বেঙ্গলকে নিয়ে আপনি প্রস্তুত হন, বিদ্রোহ করতে হবে, আমরা বিদ্রোহ করব। সুতরাং খালেদ মোশাররফে জানতো, অন্যান্যদের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব ছিল না। MR সিদ্দিকীর মাধ্যমে, MAG ওসমানী সাহেবের মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা অবহিত করি আমরা বিদ্রোহ করার জন্য প্রস্তুত। বঙ্গবন্ধু বলেছিলেন বিদ্রোহ করার কোনো প্রয়োজন নাই, আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব। আমরা কিন্তু মনে করেছিলাম বঙ্গবন্ধুকে ট্র্যাপ করা হচ্ছে। বঙ্গবন্ধুকে ব্যস্ত রেখে পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল আসলো, সেনাদল আইনে তাদের সেনা সংখ্যা বৃদ্ধি হলো। অথচ 1965 সালে যখন ভারতের সাথে যুদ্ধ হলো তখন কিন্তু কোনো সেনা পাকিস্তান থেকে আসে নাই। পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম অন্যান্য বেঙ্গল রেজিমেন্টগুলিকে যুদ্ধে আনতে হলে একটা অ্যানাউন্সমেন্টের প্রয়োজন। তখন আমি আর জিয়াউর রহমান কালুঘাটে বসে এটা পরিকল্পনা করলাম। পরিকল্পনা করে কালুঘাট বেতার কেন্দ্র আসলাম। বেতার কর্মীদেরকে আমরা অনুরোধ করলাম আপনারা এই ট্রান্সমিশন সেন্টারকে পরিবর্তন করে এটার থেকে অ্যানাউন্সমেন্ট করার ব্যবস্থা করেন। তারা আমাদের তত্ত্বাবধানে, তাদেরকে পক্ষান্তরে হাউস অ্যারেস্ট করা হয়েছিল বলতে পারেন। তারা অনেক কথায় বলবে, অনেক লম্বা লম্বা বক্তব্য রাখবে, আমরা কিন্তু সেই সুযোগ নিই নাই। তারা জানতো না, তারা কিন্তু আমাদের কাছে অ্যারেস্ট ছিল। তাদেরকে অ্যারেস্ট রাখা অবস্থায় তাদেরকে আমরা বুঝতে দিই নাই, তাদেরকে দিয়ে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করা হলো। তারা যখন আমাদেরকে সংবাদ দিল যে আমাদের ট্রান্সমিশন স্টেশনকে অ্যানাউন্সমেন্টের জন্য রেডি করা হয়েছে, তখন আমি আর জিয়াউর রহমান একসাথে মিলেই দুজনে রেডিও স্টেশনে যাই, কালুঘাট রেডিও স্টেশনে। সেখানে গিয়ে ঠিক সূর্য ডুবো ডুবো অবস্থায় তখন জিয়াউর রহমান সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণাটা এভাবেই ছিল
I, Major Zia, under the blessing of Bangabandhu Sheikh Mujibur Rahman, declare myself as a provisional head of the state. তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধুর আশীর্বাদ নিয়ে নিজকে রাষ্ট্রপতি হিসাবে, অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন এবং সেনা প্রধান হিসাবেও ঘোষণা করেন। সমগ্র পৃথিবীকে রিকগনিশন দেওয়ার জন্য, সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য বলা হয়। এবং যে সমস্ত বেঙ্গল রেজিমেন্ট ছিল, ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লায়, তারা বিদ্রোহ করলো 29 তারিখে। জয়দেবপুরের থেকে 2nd বেঙ্গল রেজিমেন্ট শফিউল্লাহ সাহেবের নেতৃত্বে বিদ্রোহ করলো 30 তারিখে। ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে 1ম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করলো 30 তারিখে যশোর থেকে। 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সৈয়দপুর রংপুরে, তারা বিদ্রোহ করলো বোধহয় আরো পরে, 1 দিন 2 দিন পরে। অর্থাৎ বেঙ্গল রেজিমেন্ট গুলি একে একে বিদ্রোহ করলো, আমি শেষ করছি, বিদ্রোহ করলো এবং ইপিআর গুলিও বর্ডার থেকে আসা বেঙ্গল রেজিমেন্ট গুলির সাথে একত্রিত হলো। সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে, পুলিশ স্টেশন থেকে, পুলিশেরও অনেকেই, আমি সব বলবো না, অনেকেই একত্রিত হয়ে বেঙ্গল রেজিমেন্ট গুলির সাথে মার্চ হয়ে গেল। ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা, তারা এসে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো। তারা যুদ্ধ জানতো না, কিন্তু আমাদের সহযোগী হিসাবে কাজ করা শুরু করলো। আমার যে মহাসচিব বর্তমান ডক্টর রেদওয়ান আহমদ, তিনিও কিন্তু একটা স্টুডেন্ট প্লাটুনের সদস্য ছিল। তাদেরকে দিয়ে একটা স্টুডেন্ট প্লাটুন গঠন করা হয়েছিল, তিনিও সেদিন নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে বিএনপির যে যুবদল সৃষ্টি হয়, এই যুবদল গঠনে অগ্রণী ভূমিকা পালন করছিল রেদওয়ান আহমদ। সুতরাং আমরা যদি জিয়াউর রহমানকে দিয়ে সেদিন যদি রেডিও স্টেশন থেকে স্বাধীনতা ঘোষণা করা না হতো, তাহলে বিদেশিরাও জানতো না যে আমরা বিদ্রোহ করেছি, বেঙ্গল রেজিমেন্টেরও জানতো না, পুলিশেরও জানতো না, সমগ্র বাংলাদেশের লোকেরাও জানতো না। এবং বাংলাদেশের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতো। পাকিস্তানের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ হতো। আমরা তাদের সেই সহজ কাজটাকে বিদ্রোহের রূপ দিলাম এবং সমগ্র বাংলাদেশে সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে গেল। ইন্ডিয়া আসে অনেক পরে। ইন্ডিয়া আমাদের যখন গোলা বারুদ শেষ হয়ে গেল, তখন ইন্ডিয়ার কাছ থেকে গোলা বারুদ নেওয়ার জন্য সাহায্য চেতে হলো। জিয়াউর রহমান রামগড় চলে গেল, রামগড় গিয়ে তিনি বিএসএফদের সাথে যোগাযোগ করলো এবং যে ট্রান্সমিটার স্টেশন যেখান থেকে জিয়াউর রহমান ঘোষণা করলো, সেটাকে আমি পাঠিয়ে দিলাম সাবরুম স্টেশন হয়ে ত্রিপুরাতে পাঠিয়ে দিলাম, যেটা পরে আলটিমেটলি বাংলাদেশ স্বাধীন বেতার কেন্দ্র হলো। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই বেতার কেন্দ্রটা আমি রিসিভ করলাম কুমিল্লাতে পুনরায়। আমি তখন ব্রিগেড মেজর। আল্লাহর এই ঘটনাগুলি একটা অলৌকিক ঘটনা। যেই রেডিও ট্রান্সমিটারটা আমি পাঠাইলাম, সেটা আমি ব্রিগেড মেজর হিসাবে আবার রিসিভ করে বাংলাদেশ সরকারকে দিলাম। এতগুলি কাজ করলাম, এখনো কিন্তু স্বাধীনতা পুরস্কার পাই নাই। ভাষা আন্দোলন করলাম, অনেকে ভাষা আন্দোলন না করে পদক পেয়েছে, অনেকের নামে সড়ক হয়েছে, কিন্তু আমার নামে বাংলাদেশের সড়ক নাই। আমি সড়কও চাই না, নাম ফলকও চাই না। আমি মানুষের হৃদয়ে বসবাস করতে চাই, আল্লাহর মেহেরবানি পেতে চাই, আমার নবীর দয়া চাই। ডক্টর অলি আহমেদ, আপনি 82 বছর বয়সেও এখনো যেভাবে সত্য কথা বলেন, যেভাবে দেশের কথা ভাবেন, বা যতটুকু জোরালো ভাবে 82 বছর না, 80, আমি মনে করি 32 বছর। 32 বছর, জি। তো তাতে বাংলার মানুষ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি শ্রদ্ধাশীল। অন্তত আমরা প্রচুর কমেন্টস আছে এখানে, এখনো পড়তে গেলে এখনো 75টি কমেন্টস ডিউ আছে। এর আগেও প্রায় 250 বেশি কমেন্টস এর মধ্যে এসেছে। অনেকে গালিও দেবে, এটা গালি তো দিবেই, এটা তো খুব স্বাভাবিক ধর্ম বাঙালির। তো এটা আমাকে দোয়া করে, আমি এটা মনে করি গালি দিলে আমার গুনাহ মাফ হয়।